আচ্ছা, সো এখন আমাদের চেক পয়েন্ট কোশ্চেন গুলা আজকে আমরা দেখবো ফার্স্টে। তো এখন কোয়েশ্চেন নাম্বার 1, যে এখানে এটা কি 8A.1। তো ফার্স্টে কোয়েশ্চেন নাম্বার 1 অলরেডি আমরা ক্লাসের মধ্যে করে ফেলছিলাম, ঠিক আছে। এখন কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে দেখি। এক্সপ্লেইন হোয়াট উইল হ্যাপেন টু দ্য সার্কিট ইন ফিগার সি অ্যাজ দ্য টেম্পারেচার রাইজেস। তো এখন এই যে আমাদের সার্কিটটা, হ্যাঁ, এই হলো আমাদের সার্কিট। তো এখন এই সার্কিটে টেম্পারেচার বাড়লে কি হবে এটা জিজ্ঞাসা করছে। তো এখন ফার্স্ট অফ অল সার্কিটের মধ্যে কি কি আছে আমরা দেখি। সার্কিটের মধ্যে এখানে একটা থার্মিস্টর লাগানো, যে থার্মিস্টরে কি হবে, টেম্পারেচার বাড়লে তার রেজিস্ট্যান্স কমে যাবে। আর এখানের মধ্যে কি দেওয়া, একটা ফিক্সড রেজিস্টার দেওয়া, কম্পোনেন্ট পি ইজ আ ফিক্সড রেজিস্টার। আর এমটা কি, হোয়াট ইজ এম? মোটর। মোটর। আচ্ছা, তো তাহলে এখানে মনে হয় এটা আমাদের কি করবে, টেম্পারেচার সেন্সর সার্কিট। এটা কিসের কাজ, কুলিং এর কাজ করবে। দেখি কি বলতেছে, আমরা একটু এক্সট্রাক্টটা পড়ে নেই। সো এইটা বেসিক্যালি আমাদের ইউনিট 3 ইউনিট 6 এর সাথে রিলেটেড, বুঝছো। তো এই দুইটা কোয়েশ্চেন আমরা একটা কাজ করব, আমরা ইউনিট 6 এ এই দুইটা কভার করব, ঠিক আছে। এটা আমাদের CP12, যে কোর প্র্যাকটিক্যাল নাম্বার 12 এর মধ্যে আছে। সো তাহলে আমরা এই কোর প্র্যাকটিক্যাল 12 এর মধ্যে এই জিনিসটা দেখব। ধরো 1 মিনিট। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো তাহলে এগুলো আমরা ইউনিট 6 এর ওখানের মধ্যে কভার করব নি। তো এখন এখানের মধ্যে আমরা দেখি এই চেক পয়েন্ট গুলো, এগুলো আমাদের ইন্টারেস্টিং। এই চেক পয়েন্ট গুলাতে কোনটায় কি আছে। তো ফার্স্ট অফ অল কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1 এ কি বলছে, 1 এর এ তে, হাউ মাচ হিট এনার্জি মাস্ট বি সাপ্লাইড টু রেজ দ্য টেম্পারেচার অফ 1200 milliliter of water from 20 degree Celsius to 65 ডিগ্রি সেলসিয়াস। তো তাহলে এত ম্যাসের ওয়াটার কত, 1200 মিলিলিটার। তো তাহলে এত মিলিলিটারের ম্যাস কত হবে। ফার্স্ট অফ অল আমাদের এখানে কি দেওয়া আছে, এটা হলো ভলিউম। তো তাহলে ভলিউম থেকে আমাদের ম্যাসে নিতে হবে। দেন বলতেছে এইটার টেম্পারেচার তুমি কি করবা, 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 65 ডিগ্রি সেলসিয়াসে নিবা। তো এখন এখানের জন্য আমাদের ফার্স্টেই নিচে একটা কথা বলে দিছে যে 1 লিটার অফ ওয়াটার হ্যাজ আ মাস অফ 1 কিলোগ্রাম। তো তাহলে পরে 1200 মিলিলিটার, এটার মাস কত হবে, 1.2 কিলোগ্রাম। যে ফার্স্ট অফ অল এটা এমনি করে লিখি, একটা লাইন বাড়ায় দেই, যে 1200 মিলিলিটার ইজ ইকুয়াল টু কত লিটার, 1.2 লিটার। আর 1.2 লিটার মানে 1.2 কেজি। তো এটা বলছে যে 1 লিটারের ম্যাস হলো 1 কেজি। সো তাহলে 1.2 লিটারের ম্যাস কত হবে, 1.2 কেজি, এরকম। তো এখন এই জিনিসটা দিয়ে দিল। তো এখন ফার্স্টে আমাদেরকে বলছে কি যে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 65 এ নিতে হবে। তো টেম্পারেচারের ডিফারেন্স কত, 45। সো এখন এনার্জির ফর্মুলা কি, E is equal to mc del t। তো তাহলে ম্যাস হলো 1.2, সি কত, ওয়াটারের জন্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি হলো 4200, আর টেম্পারেচার ডিফারেন্স কত, 45। সো তাহলে 1.2 ইন্টু 4200 ইন্টু 45। তো এটা করলে পরে আমাদের কত আসে, এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই, দেখি এটা কত, 1.2 ইন্টু 4200 ইন্টু 45। তো তাহলে 226800 জুল। সো তাহলে 22 222 কি বলে
226,800। 0 joules. হ্যাঁ, এইটার নিচেও যে 00 নিচে লিখছে আর কি, পাশে জায়গা ছিল না এর জন্য। So, তাহলে ভাইয়া এখানে এইসবকে আমরা কিলো জুলসে লিখলে প্রবলেম হবে? না, কিলো জুলে লিখলে কোনো প্রবলেম নাই। 226,800 জুলস। এটাকে লিখতে পারবা যে 226.8 কিলো জুল এরকম। তারপরে বি নাম্বারে কি বলতেছে, how long would a 2200 watt heater take to boil 3 liters of water initially at 100 degree Celsius? তো অলরেডি ওয়াটার কত ডিগ্রি সেলসিয়াসে আছে? 100 ডিগ্রি সেলসিয়াসে আছে। কতটুকু ওয়াটার? 3 লিটার ওয়াটার। 3 লিটার মানে কত কেজি? 3 কেজি। তো এখন বলতেছে কতটুকু টাইম লাগবে। তো ফার্স্ট অফ অল কতটুকু এনার্জি লাগে ওটা আমরা দেখি, যে স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন কত? 2260 কিলো জুল পার কেজি। যে প্রতি 1 কেজির জন্য এত এনার্জি লাগে। সো তাহলে 3 কেজির জন্য কত এনার্জি লাগবে? এটা আমরা একটা নোটপ্যাডে লিখে ফেলি, এখানে জায়গা হবে না বেশি। আচ্ছা, এটাই আগের জ্যান ব্যাচের জন্য এখানে সলিউশন করা ছিল। আচ্ছা, সো তাহলে যে জিনিসটা বলতেছিলাম, কি জিনিস, যে ফার্স্ট অফ অল কতটুকু এনার্জি লাগবে 1 এর বি তে আমরা প্রথমে এনার্জির ভ্যালুটা বের করি। 1 বি এনার্জিটা কি হবে? এনার্জি ইজ ইকুয়াল টু এল ইনটু ডেল এম। সো এল হলো 2260 কিলো জুল। কিলো জুল মানে 10 টু দি পাওয়ার প্লাস 3। আর ম্যাস কত? ম্যাস হলো 3 কেজি। সো তাহলে টোটাল এতটুকু এনার্জি লাগবে প্রথমে। সো তাহলে ফার্স্টে এনার্জির ভ্যালুটা বের করে নিলাম যে এত এনার্জি লাগবে। ভাইয়া 6 7 8 চারটা 0। ওকে, সো তাহলে 6 7 8 চারটা 0। সো এতটুকু এনার্জি লাগবে। তা এখন আমাদের এনার্জির ফর্মুলা, এখন আমাদের পাওয়ার দেওয়া আছে যে একটা ইলেকট্রিক কেটেলের পাওয়ার হলো এত ওয়াট। সো তাহলে কতটুকু সময় লাগবে? সো পাওয়ার ইকুয়াল টু কি? এনার্জি বাই টাইম। সো তাহলে টাইম উইল বি ইকুয়াল টু হোয়াট? এনার্জি ডিভাইডেড বাই পাওয়ার। সো তাহলে 6 7 8 চারটা 0 ডিভাইডেড বাই পাওয়ার কত? 2200। সো তাহলে কতটুকু টাইম লাগে এটা আমরা দেখি। 3082 ভাইয়া। আচ্ছা, সো তাহলে 3081.8182 সেকেন্ড। সো এত সেকেন্ড। তো তাহলে সেকেন্ড থেকে মিনিটে নেওয়ার জন্য কি করা যায়? ডিভাইডেড বাই 60। সো তাহলে 51.4 মিনিটস আর এত সেকেন্ড। সেকেন্ডেও রাখতে পারো, মিনিটেও রাখতে পারো। অ্যান্সার ওরা কিসে দিছে আমরা দেখি একটু। এই যে 3080 সেকেন্ড আর ওভার 51 মিনিটস এরকম। তো এরপরে কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 এর এখানে কি বলতেছে আমরা দেখি। হিটিং আপ হাফ আ কিলোগ্রাম অফ আইস। হাফ আ কিলোগ্রাম মানে কত? 0.5 কেজি, তাই তো? তো তাহলে 0.5 কেজি ওয়াটার তুমি হিট করবা, ভালো কথা। তা এখন 0.5 কেজি ওয়াটার হিট করলে, সরি আইস, 0.5 কেজি আইস তুমি হিট করবা কততে? -8 ডিগ্রি সেলসিয়াসে ছিল ইনিশিয়ালি, ওটাকে হিট করবা আনটিল ইট ইজ ওয়াটার এট 8 ডিগ্রি সেলসিয়াস। সো তাহলে ফার্স্টে তার কি করা লাগবে? -8 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি পর্যন্ত নরমালি স্পেসিফিক হিট ক্যাপাসিটির জন্য এইভাবে করে তার টেম্পারেচার বাড়বে। দেন 0 ডিগ্রি সেলসিয়াসে রিচ করার পর কি হবে? তার প্রথমে স্টেট চেঞ্জ করা লাগবে না ফারহান? জি ভাইয়া। তার প্রথমে স্টেট চেঞ্জ করা লাগবে, দেন স্টেট চেঞ্জ হয়ে সব আইস কি হবে? ওয়াটারে কনভার্ট হবে। দেন ওই ওয়াটারটা স্পেসিফিক হিট হিট হয়ে 8 ক্যাপাসিটি ডিগ্রি ওটা। সেলসিয়াসে আবার বাড়বে স্পেসিফিক হিট ক্যাপাসিটির ওই ফর্মুলা ওয়াইজ।
এখানে টোটাল এনার্জির কথা বলে দিছে যে তার মানে কি ভাই আমরা এখানে আলাদা আলাদা করে 8 করে করব? হ্যাঁ হ্যাঁ মানে টেম্পারেচারের ভ্যালু কি আমরা 8 করে ধরবো? হ্যাঁ হ্যাঁ 8 করে ধরবো, যে এখানের মধ্যে আমাদের সেপারেট করে করে বের করতে হবে কেমন জিনিস, এইটাই করতে বলছে আমাদের কোশ্চেনে। যে ফার্স্ট অফ অল কোশ্চেন নাম্বার 2 তে -8 ডিগ্রি আইস টু 0 ডিগ্রি সেলসিয়াস আইস। প্রথমে এটার জন্য আমাদের করতে হবে কি, এম সি ডেল টি। তো এখন এখানে আমাদের ম্যাস হলো 0.5। এখন স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ আইস, তো আইসের জন্য এখানের মধ্যে আমাদের স্পেসিফিক হিট ক্যাপাসিটির এখানে কি দিয়ে দিছে, 2100। তো আইসের স্পেসিফিক হিট ক্যাপাসিটি হলো, সরি, আইসের স্পেসিফিক হিট ক্যাপাসিটি হলো 2100 আর টেম্পারেচারের ডিফারেন্স হলো 8। তো এটা আমরা করলাম ফার্স্টে, দেখি এটা কত আসে। তো 0.5 ইন্টু 2100 ইন্টু 8, 8400 জুল। তো এটা ফার্স্টে কি -8 ডিগ্রি সেলসিয়াস আইস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসার জন্য কতটুকু এনার্জি দিতে হচ্ছে। এরপরে কি 0 ডিগ্রি সেলসিয়াস আইস টু, এখানে আইস এই ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস আইস টু 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার। তো তাহলে কি এখানে স্টেট চেঞ্জ হবে, তো তাহলে এখানে ল্যাটেন্ট হিট অফ ফিউশন নিয়ে কাজ করা লাগবে। তো তাহলে এনার্জি ইজ ইকুয়াল টু এল ইনটু ম্যাস। তো এখন স্পেসিফিক কি বলে ল্যাটেন্ট হিট অফ ফিউশন, এটার ভ্যালু কত, ল্যাটেন্ট হিটের টেবিল দেওয়া আছে। স্পেসিফিক হিট ক্যাপাসিটি দেওয়া, এই যে এখানে দেওয়া আছে, স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ফিউশন হলো 334,000 জুল পার কেজি। তো 334,000, তো এটা হলো 334,000 আর ম্যাস হলো 0.5। সো তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত আসে, 334,000 ইন্টু 0.5 which is 167 তিনটা 0 জুল। দেন এখন কি করতে হবে, 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারে নিতে হবে। তো এখন আবার আমাদের ক্যালকুলেশন কি জিনিস, এনার্জি ইজ ইকুয়াল টু এমসি ডেল টি 0.5, ওয়াটারের স্পেসিফিক হিট ক্যাপাসিটি হলো 4200 আর টেম্পারেচারের ডিফারেন্স হলো 8। সো তাহলে 0.5 ইন্টু 4200 ইন্টু 8, সো তাহলে এটা কত আসে 16800 জুল। তো সবগুলা প্লাস করলে কত হয়, টোটাল যদি আমরা করি 8400 প্লাস 167,000 16800 192200 জুল। ওরা কত দিছিল, এইটাই 192200 জুল। তো এইভাবে আমরা সেপারেটলি কি করলাম, ক্যালকুলেট করে করে এটা শো করলাম। বুঝতে পারছো আরিফিন? জি ভাইয়া। ওকে, তো তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 2। এরপরে কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে দেখি। টেবল A shows the specific heat capacity of copper is 390 joule per kg per Kelvin। আচ্ছা, সো তাহলে কপারের জন্য এরকম একটা স্পেসিফিক হিট ক্যাপাসিটির ভ্যালু দেওয়া আছে। এখন বলতেছে a student read part of a chemistry textbook. The book said that copper at 1085 degrees Celsius had been supplied with 4000 joule of energy, but its temperature remained at
1085 degree Celsius. Explain how this could be possible. যে এখানের মধ্যে বলতেছে যে কপারের কি হয় 1085 ডিগ্রি সেলসিয়াসে থাকতে সময় তাকে আরো কি করা হয়েছে, তাকে আরো 4000 জুল এনার্জি দেওয়া হয়েছে। তখন 4000 জুল এনার্জি দিলে পরেও তার টেম্পারেচার এখানে কোনো চেঞ্জ হইতেছে না, তার টেম্পারেচার যা ছিল ওইটাই আছে। এখন এটা কিভাবে পসিবল হইতে পারে? তো এখন এখানের জন্য তার অ্যান্সারে কি বলছে দেখো, এটা হলো কি স্টেট চেঞ্জের কাহিনী, যে এটা এমন একটা টেম্পারেচার রিচ করছে যে সময় কি তখন কপার মেল্ট করবে। সো তাহলে মেল্টিং পয়েন্টে আর বয়লিং পয়েন্টে গেলে পরে টেম্পারেচারটা কি হয়ে যায়, কনস্ট্যান্ট হয়ে যায় না। কেন? বিকজ ওই সময় যত এনার্জি দেওয়া হোক ওখানে টেম্পারেচারের ইনক্রিজের কাজে আসবে না, ওটা কি হবে বন্ড ভাঙার কাজে বা স্টেট চেঞ্জের কাজে ইউজ হবে। সো এই যে 1085 degree Celsius is the melting point of copper. So this additional energy was being absorbed to go towards melting the solid metal. So তাহলে ওই যে আমাদের এনার্জিটা দেওয়া হয়েছে 4000 জুল, ওই এনার্জিটা নিয়ে কি করতেছে সে, সে টেম্পারেচার বাড়ানোর কাজ করতেছে না, ইট ইজ অ্যাকচুয়ালি কজিং দ্য মেটাল টু মেল্ট। বুঝতে পারছো ফারহান? ভাইয়া একটু একটু বুঝছি, বেশি বুঝিনি এখনো। এটা ভাইয়া আমি ক্যালকুলেশন করছি, কিন্তু ক্যালকুলেশন কেন লিখবোটা কি আমি লাগবে বুঝতেছি এখানে? না। এখানের মধ্যে ওই যে তোমাদেরকে যে পড়ানো হয়েছে এই গ্রাফটা, এই গ্রাফটার মানে কি ছিল? এই যে টেম্পারেচার কোনটা, ভার্সেস ওই যে এনার্জি নাম্বার অফ একটা গ্রাফ, মলিকিউলস। ও হ্যাঁ হ্যাঁ। এখানে এটা কি ছিল? ফার্স্টে তুমি একটা সলিডকে হিট করে 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 কতটুকু পর্যন্ত নিবা, তার মেল্টিং পয়েন্ট পর্যন্ত। তো এখন তুমি তার মেল্টিং পয়েন্ট পর্যন্ত নেওয়ার পরে তুমি তাকে এনার্জি দিচ্ছ, এই যে এই জায়গায় তুমি কি তাকে এনার্জি দিচ্ছ না? এনার্জি তো ঠিকই দিতেছো, কিন্তু তার টেম্পারেচার বাড়তেছে না কেন? কারণ ভাই এখানে ওই যে চেঞ্জ হচ্ছে, স্টেট অফ ম্যাটারটা চেঞ্জ হচ্ছে। তো তাহলে এখানের মধ্যে কপারের জন্য সেম কাহিনী, যে 1085 ডিগ্রি সেলসিয়াস রিচ করার পরে তাকে এনার্জি দেওয়া হচ্ছে কিন্তু তার টেম্পারেচারটা বাড়তেছে না। সো তাহলে ওই এনার্জি যে দিলাম তো টেম্পারেচার না বাইরে কি হইলো, এই কথাটাই বলতে হবে যে 1085 ডিগ্রি সেলসিয়াস ইজ দ্য মেল্টিং পয়েন্ট অফ কপার। সো তাহলে ওই যে এডিশনাল যে এনার্জি দেওয়া হয়েছে ওইটা টেম্পারেচার বাড়ানোর কাজে না, যে কি কাজ করতে গেছে, সলিডটাকে মেল্টের কাজ করতে গেছে, যে স্টেট চেঞ্জের কাজ করতে গেছে। তো এটার জন্য তার টেম্পারেচারটা বাড়ে নাই। জি ভাইয়া বুঝছি এখন। ঠিক আছে, সো তাহলে এটা গেল আমাদের ফার্স্ট স্টেপটা, যে 8A.2। তো 8A.2 এর চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি গেল। এখন ইন্টারনাল এনার্জিটা, ইন্টারনাল এনার্জির চেক পয়েন্ট কোয়েশ্চেন আমরা দেখি কি বলছে। আচ্ছা, তো এখন এটার জন্য কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1A, what is the RMS speed for 4 hydrogen molecules with speeds of 890, 755, 902 and 866 মিটার পার সেকেন্ড? তো এখন আমরা রুট মিন স্কোয়ার বের করার প্রসিডিওর কি বলছিলাম, ফার্স্টে ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলাকে স্কোয়ার করব, দেন স্কোয়ার করা ভ্যালুগুলার এভারেজ করব, এভারেজ করা ভ্যালুগুলার পরে রুট ওভার করব, তাই না? সো তাহলে পরে এইভাবে করে আমরা সিকোয়েন্স ওয়াইজ আগাবো। আমরা এখানের মধ্যে এটা নোটপ্যাডে নিয়ে যাই, ওখানে করি 890, 755, 902, 866। কত? 8A.3 ইন্টারনাল এনার্জি চেক পয়েন্ট কোয়েশ্চেনস। ইন্টারনাল এনার্জি চেক পয়েন্ট কোয়েশ্চেনস। সো এখন এখানের মধ্যে ফার্স্টে কোয়েশ্চেন নাম্বার 1 এর এ কত কত ছিল ভেলোসিটি গুলো, 890, 755, 902, 866, 890, 755, 902, 755, 902
866 আর 866। আচ্ছা, তো এত মিটার পার সেকেন্ড, ইউনিট গুলা দিতে ভুলে গেছি। তো এত মিটার পার সেকেন্ড তাদের ভেলোসিটি গুলা। তো এখন রুট মিন স্কয়ার স্পিড বের করতে হবে। তো ফার্স্টে সবগুলাকে স্কয়ার করি। তো তাহলে 890 এর স্কয়ার, 755 এর স্কয়ার, 902 এর স্কয়ার, 866 এর স্কয়ার। এখন স্কয়ার করা ভ্যালুগুলার কি করতে হবে? এভারেজ। তো ফার্স্টে স্কয়ার করলাম, দেন এখন মিন করব আর কি, এভারেজ করব বেসিক্যালি। তাহলে 890 স্কয়ার প্লাস 755 স্কয়ার প্লাস 902 স্কয়ার প্লাস 866 স্কয়ার ডিভাইডেড বাই কতগুলো নাম্বার অ্যাড করলাম? 4টা নাম্বার। সো তাহলে ডিভাইডেড বাই 4। তো এটা করলে পরে কত আসে দেখি। ভাইয়া 256285 ডিভাইড বাই 4। এটা ডেসিমেলে আছে তো আমি ফ্র্যাকশনে রেখে দিচ্ছি। ঠিক আছে, এখানে ফ্র্যাকশনে রাখতে হবে, ফুল ফর্মে রাখতে হবে। কত আসে? 292 256 ও আচ্ছা আচ্ছা 292 আমি একটু অ্যাড করি। আচ্ছা, তো এখন এটাকে কি করতে হবে? রুট এখন রুট করতে হবে। সো তাহলে রুট ওভার অফ দিস ভ্যালু 292,568,5 ডিভাইডেড বাই 4। তো এটা কত আসে? 855.23। এটা 3 সিগনিফিকেন্ট ফিগার, 855 855 মিটার পার সেকেন্ড। সো তাহলে দিস ইজ দ্য RMS velocity or RMS speed basically, 855 meter per second. এরপরে বি নাম্বার কোশ্চেনে বলতেছে at what temperature would these hydrogen molecules be? এই হাইড্রোজেন মলিকিউল গুলার কত টেম্পারেচার হইতে হবে এত আরএমএস স্পিড রিচ করার জন্য? সো তাহলে মাস অফ আ হাইড্রোজেন অ্যাটম কত দিয়ে দিছে? একটা প্রোটনের মাস যে 1.67 × 10⁻27 কেজি। সো তাহলে আমরা কি জানি? half m RMS velocity square is equal to, ভাইয়া আরএমএস এরটা কি আমরা এই যে এইভাবে ব্র্যাকেটে সি স্কয়ার লিখবো নাকি ডিরেক্ট আরএমএস লিখেই চলবে? তো VRMS লিখলে হবে আর এইভাবে করে লিখবা। আচ্ছা তো এখন এখানে থেকে আমাদের কি করতে হবে? বি নাম্বার কোশ্চেনের জন্য we have to determine the temperature. সো তাহলে এখানের জন্য টেম্পারেচার কত আসে? m c squared divided by k, 3k আর কি, 2 কাটাকাটি চলে যায়। তো তাহলে মাস হলো 1.67 × 10⁻27 kg, velocity 855, তো এটার স্কয়ার 3 ইনটু, এখন বোল্টজম্যান কনস্ট্যান্টের ভ্যালু কত ছিল? 1.38 সামথিং। 1.38 ইনটু 10⁻23। এই তো, তো তাহলে 1.38 × 10⁻23, 1.38 × 10⁻23। সেটা করলে পরে দেখি টেম্পারেচার কত হয়। এ 0.03 কিছু আসে না? না, 29.5 কেলভিন আসে। কেলভিনে কনভার্ট করলে? এটা তো ডিরেক্টলি আসবেই কেলভিনে। এই টেম্পারেচারটা এইখানে, এই ইকুয়েশনটা কখন ভ্যালিড? যখন টেম্পারেচার হলো কেলভিনে ধরবো। তো তাহলে এটা আসে 29.488 কেলভিন। সো তাহলে এটাকে 29.5 কেলভিন বলবো। অ্যানসারে দেখি কত বলছে তারা। ভাই অ্যান্সারে 29 বলছে। আচ্ছা, তো তাহলে তারা ওইটা 2 সিগনিফিকেন্ট ফিগারে রাখছে। ফার্স্ট অফ অল
আরএমএস হলো 855 আর টেম্পারেচার কত 29। ওকে, তো এখন এটা গেল। এরপরে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে কি বলছে? কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে estimate the RMS speed of molecules in the air in this room। সো তাহলে তুমি যে রুমে আছো ওই রুমের এয়ার এর আরএমএস স্পিড কত এটা বের করতে। তো এখন তুমি যে রুমে আছো ওই রুমের টেম্পারেচার কি হবে? রুম টেম্পারেচারের সমান which will be what 25 ডিগ্রি সেলসিয়াস ও 20 ডিগ্রি সেলসিয়াস, যেটাই তুমি ধরো। তো ওই টেম্পারেচারের করেসপন্ডিং তুমি আরএমএস স্পিড এর ভ্যালু বের করবা। এখন এখানের জন্য কোয়েশ্চেন হলো তুমি ম্যাস কত নিবা। এখানে আমাদের অ্যাটমসফিয়ারে সবচেয়ে অ্যাবান্ডেন্ট গ্যাস কোনটা? নাইট্রোজেন না? নাইট্রোজেন। তো তাহলে আমরা এখানের মধ্যে নাইট্রোজেন মলিকিউলের ম্যাস নিব। ওই ম্যাস দিয়ে আমরা বের করব যে এখানে তারা ক্যালকুলেশনে কি দেখাইছে। এখানে স্টুডেন্টস এর ওন অ্যান্সার যে কার রুমের টেম্পারেচার কত তারা তো জানে না। তো ফর এক্সাম্পল এস্টিমেট হলো 20 ডিগ্রি সেলসিয়াস। সো ডিগ্রি সেলসিয়াস থেকে ফার্স্টে টেম্পারেচারটাকে কেলভিনে নিতে হবে। তো এখন বলতেছে assume all molecules are dinitrogen or N2 basically। নাইট্রোজেন তো এরকম মলিকুলার ফর্মে থাকে। তো তাহলে নাইট্রোজেনের ম্যাস হলো এত। সো ম্যাস জানো, টেম্পারেচার জানো, সো তাহলে আরএমএস স্পিডটাকে সাবজেক্ট করে আরএমএস স্পিডের ভ্যালু বের করব which will come out to be 509 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? একদম সেম টাইপের ক্যালকুলেশন। কেমন জিনিস? যে তোমার হাফ এম আরএমএস স্পিড এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/2 কেটি। সো এখন এখানের থেকে সি এর ভ্যালুটা বের করব। এখন c will be equal to what? c will be equal to root over 3 kt divided by m। 3 into 1.38 into 10 to the power minus 23, sorry, minus 23। টেম্পারেচার হলো 293 কেলভিন আর ম্যাস কত 4.676 into 10 to the power minus 26 কেজি। সো এখন এখানে থেকে তোমার the velocity will come out to be something like this, 509 মিটার পার সেকেন্ড এমন। তো এখন এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 2। এরপরে আমাদের ম্যাক্সওয়েল বোলটজম্যান কার্ভ নিয়ে জিজ্ঞাসা করছে, যেটা নিয়ে আমরা 2 দিন লেকচারের মধ্যে অনেক লম্বা টাইম কভার করছি। যে ফার্স্টে কি জিজ্ঞাসা করছে যে এটার এরিয়া, যে হোয়াট উড বি রিপ্রেজেন্টেড বাই দ্য এরিয়া আন্ডারনিথ দ্য ম্যাক্সওয়েল বোলটজম্যান কার্ভ। এটা কি দিবে? আমাদের টোটাল এনার্জি অফ অল দ্য মলিকিউলস কম্বাইন্ড। যে স্যাম্পলটা নিয়ে তুমি কাজ করতেছো ওই স্যাম্পলের সবগুলা মলিকিউলের টোটাল এনার্জির সামেশন আমরা পাবো। ওকে, যে ম্যাক্সওয়েল বোলটজম্যান ডিস্ট্রিবিউশনের কার্ভ থেকে তার এরিয়া আন্ডার দ্য গ্রাফ থেকে কি পাবো? প্রত্যেকটা মলিকিউলের ইন্ডিভিজুয়াল এনার্জি আমরা প্লাস করে 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 পুরাটার এরিয়া আন্ডার দ্য গ্রাফ হবে। সো তাহলে দ্যাট উইল গিভ আস হোয়াট? দ্য টোটাল এনার্জি অফ অল দ্য মলিকিউলস। এখন 4 নম্বরে বলতেছে কি কপি আ স্কেচ অফ দ্য ম্যাক্সওয়েল বোলটজম্যান ডিস্ট্রিবিউশন লেবেলিং দ্য এক্স অ্যাক্সিস অ্যাজ স্পিড। যে এক্স অ্যাক্সিসটা আমাদের এখানে এনার্জি দিয়ে রিপ্রেজেন্টেড ছিল, আমরা এনার্জির জায়গায় স্পিড দিয়ে রিপ্রেজেন্ট করব। এখন বলতেছে এ নাম্বারে মার্ক আ ভার্টিক্যাল লাইন অন ইওর গ্রাফ টু শো দ্য এনার্জি করেসপন্ডিং টু দ্য মোস্ট প্রবেবল স্পিড অফ দ্য মলিকিউলস। মোস্ট প্রবেবল স্পিড কোনটা? মোস্ট প্রবেবল স্পিড নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম। এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলের যে এনার্জি, ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলের যে এনার্জি, ওই এনার্জির করেসপন্ডিং স্পিডটাকে আমরা কি বলবো? মোস্ট প্রবেবল স্পিড। সো তাহলে একদম পিক, এই যে একদম পিকের এখানে তা এটার করেসপন্ডিং যে স্পিডটা পাবো দিস উইল বি মোস্ট প্রবেবল স্পিড সি নট। ওকে, তো এটা হবে আমাদের ফার্স্টে 4a। এরপরে 4b তে বলতেছে ফ্রম দ্য ম্যাক্সওয়েল বোলটজম্যান স্ট্যাটিস্টিক্স দ্য মোস্ট প্রবেবল স্পিড সি নট, দ্য মিন স্পিড this, and the RMS speed that is
এইটা আর ইন দ্য রেশিও 1:1.13:1.23। সো তাহলে কি মোস্ট প্রবাবল স্পিডের থেকে এভারেজ স্পিড এন্ড আরএমএস স্পিড এই দুটা কি হবে বড়, তাই না? সো তাহলে এই দুইটা জিনিস আমাদের লেবেল করতে বলছে। সো হোয়াট উই উইল ডু অ্যাকচুয়ালি, যে এটা যদি আমরা নোটপ্যাডের মধ্যে ড্র করি, দিস উইল বি সামথিং লাইক দিস, যে এই এই ওয়াই অ্যাক্সিসে হলো আমাদের নাম্বার অফ মলিকিউলস আর এক্স অ্যাক্সিসে হলো কি স্পিড দিয়ে এবার বলতে বলছে। তো এখন আমাদের কার্ভটা হলো মনে করে এমন, দিস ইজ আওয়ার ম্যাক্সওয়েল বোলসম্যান কার্ভ। সো এখন মোস্ট প্রবাবল স্পিড কোনটা, একদম পিকে, যেখানে পিকটা কি রিপ্রেজেন্ট করে, যে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলের ওই এনার্জি আছে। সো ওই এনার্জির করেসপন্ডিং স্পিডটাকে আমরা কি বলবো, মোস্ট প্রবাবল স্পিড সি নট। সো তাহলে দিস ইজ দ্য মোস্ট প্রবাবল স্পিড। এরপরে মোস্ট প্রবাবল স্পিডের থেকে এভারেজ স্পিড আরেকটু বেশি। সো তাহলে এটা থেকে আরেকটু বেশি কি হবে, এভারেজ স্পিড। দেন এভারেজ স্পিডের থেকেও আরেকটু বেশি কি হবে, এভারেজ স্পিডের থেকেও আরেকটু বেশি হবে আরএমএস স্পিড। এইটা ঠিক আছে। তো তাহলে এমন টাইপের একটা সিনারিও হবে যে এখানে অ্যান্সারের মধ্যে সুন্দর করে ড্র করা আছে। ফার্স্ট অফ অল ভার্টিক্যাল লাইন ফর সি নট রিচিং দ্য পিক অফ দ্য কার্ভ, যে একদম ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলের যেই এনার্জি আর যেই স্পিড ওইটা হবে আমাদের মোস্ট প্রবাবল স্পিড, ওইটার থেকে এভারেজ স্পিডটা আরেকটু বড়, এর থেকেও আরএমএস স্পিডটা আরো বড়। ঠিক আছে, সেইভাবে করে আমরা গ্রাফের মধ্যে এগুলা জিনিস রিপ্রেজেন্ট করছি। বুঝতে পারছো আরিফিন? জি ভাই বুঝছি। ওকে, সো তাহলে এইটা গেল আমাদের ইন্টারনাল এনার্জির টপিকের কোয়েশ্চেন গুলা। এখন আইডিয়াল গ্যাস বিহেভিয়ার, এখানে আইডিয়াল গ্যাস বিহেভিয়ারের এই কোয়েশ্চেন গুলাতে আমরা দেখি। আইডিয়াল গ্যাস বিহেভিয়ারের কোয়েশ্চেন নাম্বার 1A, draw a level diagram of the apparatus you would use to verify the pressure exerted by a fixed mass of gas at a constant temperature is inversely proportional to its volume। তো এগুলো আমাদের এক্সপেরিমেন্টাল কোয়েশ্চেন, যেটা অ্যাকচুয়ালি কি ইউনিট 3 এর সাথে রিলেটেড, যে এখানে বয়েলস ল এর সেটআপটা আমাদের ড্র করতে হবে। যে বয়েলস ল আমাদের যেভাবে করে রিপ্রেজেন্ট করা হয়, যে কি জিনিস, প্রেসার এন্ড ভলিউম আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়ান অ্যানাদার। তো তাহলে ওইভাবে করে আমাদের দেখতে হবে যে এই এই অ্যাপারেটাসটা বেসিক্যালি আমরা ড্র করব, যে আমরা প্রেসার এক্সার্ট করার জন্য আর ভলিউম চেঞ্জ করতে পারার জন্য এরকম একটা অ্যাপারেটাস ড্র করব। দেন প্রেসারের ভ্যালু কত এটা যেন মেজার করতে পারে এরকম একটা প্রেসার গজ লাগাবো এমন টাইপের। দেন দেখবো যে কত প্রেসারের জন্য কত ভলিউমের রিডিং আসতেছে, এন্ড টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখতে হবে এরকম। তো এখন বলতেছে এটা আমাদের পুরাটাই হলো ইউনিট 6 এর সাথে রিলেটেড, এটা পুরোটাই আমাদের এই কোর প্র্যাকটিক্যাল, যে কোর প্র্যাকটিক্যাল 14 ইনভেস্টিগেটিং বয়েলস ল, বুঝছো? সো এটা আমরা ইউনিট 6 এর এখানে আরো ডিটেইলে পড়বো। কোয়েশ্চেন নাম্বার 2 তে বলতেছে কি, explain why a sample of air will not behave exactly as an ideal gas। তো এখন আমাদের তো আইডিয়াল গ্যাস হওয়ার জন্য কতগুলি স্পেসিফিক অ্যাজাম্পশনের মধ্যে দিয়ে যাইতে হয়, তাই না? এই যে আমাদের স্পেসিফিক কতগুলি অ্যাজাম্পশন আছে, এই কতগুলি অ্যাজাম্পশন যদি আমরা ফুলফিল করতে না পারি, আর এই কয়টা অ্যাজাম্পশন যদি আমাদের ইয়ে না হয়,
নরমাল রিয়েল গ্যাস যে এয়ার এর মধ্যে যদি আমরা এগুলো না পাই তো তাহলে কি তাদেরকে ওইভাবে রিপ্রেজেন্ট করা যাবে না বা এয়ার কে পুরাপুরি রিপ্রেজেন্ট করা যাবে না। সো এখন এখানের মধ্যে দেখি তার অ্যান্সারের মধ্যে কি বলছে যে কেন এয়ার কে আইডিয়াল গ্যাস হিসেবে ধরা যাবে না বা এয়ার আইডিয়াল গ্যাস হিসেবে বিহেভ করবে না। কি বলতেছে তারা? কোশ্চেন নাম্বার 2, এই যে এনি রেফিউটেশন অফ অ্যান আইডিয়াল গ্যাস অ্যাজাম্পশন, যে ওই আইডিয়াল গ্যাসের অ্যাজাম্পশন গুলোর মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে আমরা এরকম আর্গুমেন্ট করতে পারি যে এয়ার মলিকিউল, আমরা গ্যাস কি বলে আইডিয়াল গ্যাসের জন্য আমরা এগুলো কি ধরে নেই? আমরা ধরে নেই যে আমরা ধরে নেই যে মলিকিউল গুলার সাইজ হলো নেগলিজিবল, তাই না? আমরা ধরে নেই যে মলিকিউল গুলা হলো পয়েন্ট অবজেক্ট। ওকে, মলিকিউল গুলা হলো পয়েন্ট অবজেক্ট, এরকম আমরা ধরে নেই। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? এয়ার মলিকিউল যে আমাদের অ্যাটমসফিয়ারে যে এয়ার গুলি আছে, অক্সিজেন বলো নাইট্রোজেন বলো যেগুলাই বলো, তাদের কি তাদের সাইজ কি নেগলিজিবল? অল্প হইলেও তো তাদের একটা ভলিউম আছে, তাই না? সো তাহলে পরে এটা একটা ব্যাপার। দেন আবার এরকম বলতে পারো মলিকিউল গুলার তো সবগুলার সাইজ সেম না। অক্সিজেন মলিকিউল, নাইট্রোজেন মলিকিউল, হিলিয়াম মলিকিউল, ওয়াটার ভেপার সবকিছুই তো আমাদের এয়ার এর মধ্যে আছে। তো সবগুলার মলিকিউল কি আইডেন্টিক্যাল শেপের? সবগুলা তো আইডেন্টিক্যাল না। না রে, এরপরে মলিকিউল গুলার নিজেদের মধ্যে যেসব কলিশন গুলি হয় আর সারফেসের সাথে যেসব কলিশন গুলি হয় ওগুলা কি পুরাপুরি ইলাস্টিকও না, তাই তো? তো তাহলে এরকম অনেকগুলো জিনিস আছে যেগুলা কি অ্যাকচুয়ালি আইডিয়াল গ্যাসের কন্ডিশন ফুলফিল করে না। তো তাহলে এর জন্য আমরা এয়ার কে কি বলবো না? এর জন্য আমরা এয়ার কে আইডিয়াল গ্যাস হিসেবে বিহেভ করবে এমন এক্সপেক্টও করতে পারবো না। সো এটা হলো ফার্স্টে কোশ্চেন নাম্বার 2 এর ব্যাপার। কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে? 3 এর এতে assuming air to be an ideal gas, যদিও করা যায় না, জাস্ট অ্যাজিউম করতে তো কোনো দোষ নাই, তো অ্যাজিউম করলাম যে এয়ার আইডিয়াল গ্যাস হিসেবে অ্যাক্ট করবে। বলতেছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস অফ এয়ার লেফট ইন আ স্কুবা ডাইভার্স ট্যাঙ্ক। একটা স্কুবা ডাইভার কি করে? পানির নিচে যে জাম্প করে সে ট্যাঙ্কের ভিতরে কি করে? এয়ার নিয়ে যায় না, যেন সে ব্রিথ করতে পারে, অক্সিজেন নিয়ে যায়। তো এখন এই যে সে অক্সিজেন নিয়ে যায়, তো এখন বলতেছে কত মোল অফ এয়ার থেকে যাবে। আচ্ছা, এই মিটিং আর 1 মিনিটও কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে বলতেছি। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে আমরা যে জিনিসটা দেখতেছিলাম যে যদিও এয়ার কে আইডিয়াল গ্যাস হিসেবে কনসিডার করা যায় না, তাইলে পরেও ধরলাম এন্ড এখানে স্কুবা ডাইভারের ওই ট্যাঙ্কের মধ্যে অক্সিজেনই তো ভরে নিয়ে যাবে, তাই তো? তো তাহলে অক্সিজেনই নিয়ে গেল, ভালো কথা, অক্সিজেন নিয়ে যাচ্ছে। তো এখন বলল কি যে assuming air to be an ideal gas, calculate the number of moles of air left in the scuba diver's tank if it has a volume of 12 liters. তো তাহলে স্কুবা ডাইভারের ওই ট্যাঙ্কের ভলিউম হলো টোটাল 12 লিটার, তো প্রথমে তো পুরোটা ভরে নিয়ে গেছিল। and when in 15 degree Celsius water the pressure is এত। তো তাহলে আমাদেরকে প্রেসারের ভ্যালু দিয়ে দিছে, টেম্পারেচারের ভ্যালু দিয়ে দিছে, ভলিউমের ভ্যালু দিয়ে দিছে। ইনিশিয়ালি ভলিউম ছিল এত। তো এখন বলতেছে ফাইনালি কত ভলিউম অফ এয়ার বাকি থাকবে এটা জিজ্ঞাসা করছে। assuming air, calculate the number of moles of air left in a scuba diver's tank, যদি এমন হয়। তো এখন এখানের মধ্যে কাজটা কি? আমাদের PV is equal to কি nRT নাকি? এমন লেখা যায় না? প্রেসার ইনটু ভলিউম ইজ ইকুয়াল টু কি নাম্বার অফ মোলস ইনটু গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ইনটু টেম্পারেচার ইন কেলভিন। সো তাহলে এখানের জন্য আমাদের নাম্বার অফ মোলস বের করতে হবে। তো এখন এখানের মধ্যে নাম্বার অফ মোল যদি আমরা বের করি ইজ ইকুয়াল টু পিভি বাই আরটি। তো এখন এখানে প্রেসার কত? 2 ইনটু 10 টু দি পাওয়ার 7, ভলিউম হলো 12 লিটার। তো তাহলে 12 লিটার থেকে যদি আমরা মিটার কিউবে নিতে যাই
তো লিটারের সাথে মিটার কিউবের কানেকশন কেমন? লিটার থেকে মিটার কিউবে কিভাবে কনভার্ট করতে হয় জানো? 1 মিটার কিউবে কত লিটার? 1000 লিটার না আরিফিন? আচ্ছা, আরিফিনের অডিও এখনো কানেক্ট হয় নাই। এটাই হওয়ার কথা যে 1 মিটার কিউবে হলো 1000 লিটার। আমরা গুগল করে দেখে নেই। লিটার টু মিটার কিউব, এই যে 1 লিটারে হলো 1/1000 মিটার কিউব। সো তাহলে এই 12 লিটারকে মিটার কিউবে নেওয়ার জন্য কি করতে হবে? 12/1000। এরপরে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট কত? 8.31। আর টেম্পারেচার কত? 15 ডিগ্রি সেলসিয়াসে, ডিগ্রি সেলসিয়াস থেকে কি করতে হবে? কেলভিনে কনভার্ট করতে হবে। তো তাহলে 273 প্লাস 15। সো তাহলে এখানে থেকে যদি আমরা নাম্বার অফ মোলের ভ্যালু বের করে দেখি কত আসে। 2 into 10 to the power 7 into 12 into 10 to the power minus 3 divided by 8.31 into 273 plus 15। এখানের মধ্যে এটা কত আসে? 100.28 মোলস। অ্যান্সার কত? এত মোল, এত মোল অফ গ্যাস তো হিউজ। আচ্ছা, 100। সো এই যে 100 মোলস অফ এয়ার ওইটার ভিতরে থাকবে। সো ফার্স্ট এটা বের করলাম 100 মোল, সরি ফার্স্ট এটা কত আসলো? 100 মোলস। ওকে, এরপরে কি বলছে বি নাম্বারে? What would be the new RMS speed of the molecules in the scuba tank when it is immersed in water so its temperature becomes 12 degree Celsius? তো তাহলে টেম্পারেচার এখন 12 ডিগ্রি সেলসিয়াস। তো এখন এই 12 ডিগ্রি সেলসিয়াস এর করেসপন্ডিং আরএমএস স্পিড কত এটা বের করতে হবে। আচ্ছা, তো তাহলে 12 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারের আরএমএস স্পিড কত এটা বের করব। দ্যাটস ভেরি গুড। তো তাহলে আমরা এখানের মধ্যে ক্যালকুলেশনটা করি। এটা কত নাম্বার পেজ? Page number 127, question number 3B. Page number 127, question number 3B. কি বলছে এখানের মধ্যে? আরএমএস স্পিড কত এটা বের করতে। টেম্পারেচার যখন 12 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার হলো 12 ডিগ্রি সেলসিয়াস। তো তাহলে 12 plus 273 which is 285 কেলভিন। সো তাহলে half m RMS speed squared is equal to 3/2 kT। তো তাহলে এখানে থেকে RMS স্পিডটা কত হয়? √3 kT divided by mass। So এখন এটা সরি এখন এখানের মধ্যে 3 into 1.38 into 10 to the power minus 23 multiplied by temperature which is 285। আর mass কত? অক্সিজেনের mass নিব আমরা। তো এখন অক্সিজেন কি হবে? অক্সিজেনের mass কত? 32 না নাকি? জি ভাই। যে মলিকিউল হিসেবে থাকবে, সো তাহলে 32 হবে, যে দুইটা অক্সিজেন একসাথে। এমনিতে তো ম্যাস নাম্বার কত অক্সিজেনের? 16 না? 16, জি ভাই। তো তাহলে 32 ইনটু কি করা লাগবে? প্রোটনের ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যে 32টা প্রোটন আর ইলেকট্রন আছে, তাই তো? তাহলে এখানের মধ্যে 32 ইনটু 1.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27। এই 1.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কার ম্যাস? একটা প্রোটনের ম্যাস। তো অক্সিজেনের জি ভাই। ম্যাস নাম্বার হলো 32। ওকে, অক্সিজেনের ম্যাস নাম্বার হলো 30। অক্সিজেনের নরমালি এইটা, এমন না?
তো এখন অক্সিজেন তো মলিকিউল ফর্মে থাকে, সো তাহলে O2 ফর্মে। তো তাহলে পরে দুইটা অক্সিজেন একসাথে থাকলে কত হবে? 16 তো তাহলে দুইটা একসাথে থাকলে পরে ম্যাস নাম্বার হবে 32। সো এই যে ম্যাস নাম্বার 32, ম্যাস নাম্বার মানে কি? সাম অফ প্রোটন এন্ড নিউট্রন। তো তাহলে টোটাল প্রোটন আর নিউট্রন মিলে কয়টা আছে? 32টা। সো তাহলে একটা প্রোটনের ম্যাস হলো 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। তো তাহলে 32টা প্রোটন আর নিউট্রনের ম্যাস কত হবে? 32 এর সাথে ওইটা মাল্টিপ্লাই করলে পেয়ে যাব। তো এখন এখানে থেকে জি কত ভাই। আছে? 469.8826 মিটার পার সেকেন্ড। তাহলে এটা 470 মিটার পার সেকেন্ড, এরকম কিছু একটা। অ্যান্সারে কত দেওয়া? আচ্ছা, অ্যান্সারে তো 495 দেওয়া। সো ওরা কি অক্সিজেনের 16 নিছে নাকি? না, 16 নিলে তো আরো বেশি চলে আসে। ওরা 495 কেমনে পাইছে? আমাদের ক্যালকুলেশনে বাকি জিনিসগুলো তো ঠিক আছে। আমাদেরকে কি কোনো ইনফরমেশন দিয়ে দিছে নাকি আলাদা? What would be the new RMS speed of the molecules in the scuba tank when it is immersed in water? So its temperature becomes 12 degree Celsius. তো 12 ডিগ্রি সেলসিয়াস এর জন্য আমরা প্রথমে কেলভিনে নিলাম। তো 285 কেলভিন। এরপরে কে দিয়ে মাল্টিপ্লাই করলাম, সবই তো ঠিক আছে। 1.38 into 10⁻⁻23। What would be the new RMS speed of the molecules in the scuba tank when it is immersed in water, so its temperature becomes 12 degree Celsius? এখানের জন্য mass of individual molecule আমরা মনে করে যদি নেই, দাঁড়াও আমি আরেকবার চেক করে নেই। এটা 495 আসছে ওদের। আমরা আনসারটা দিয়ে তারপরে ভ্যালুটা দেখি। ওতে অ্যান্সার দিয়ে ম্যাচটা দেখা যায়। হুম, সো 495 যদি আমরা ধরি, সো তাহলে ম্যাস ইজ ইকুয়াল টু কত আসে? হাফ হাফ কাটাকাটি, সো তাহলে 3 কেটি ডিভাইডেড বাই আরএমএস ভেলোসিটি স্কোয়ার। সো তাহলে 3 ইন্টু 1.38 ইন্টু 10⁻⁻23 ইন্টু টেম্পারেচার হলো কত? 285 ডিভাইডেড বাই, দাঁড়াও 1 মিনিট, স্ক্রিনটা চলে গেছে। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, তো ওখানে ওরা মেইনলি ম্যাচটা নিছে হলো নাইট্রোজেনের, বুঝছো? ওরা অক্সিজেনের ম্যাচ না নিয়ে এয়ার বলছে। তো তো এয়ার এর মধ্যে মোস্ট কমন গ্যাস কোনটা? নাইট্রোজেন। সো তাহলে তারা নাইট্রোজেনেরটা নিছে বেসিক্যালি। ঠিক আছে? সো তাহলে নাইট্রোজেন দুইটা একসাথে থাকলে পরে ম্যাচ কত হবে? 28। তো তারা নিছে নাইট্রোজেনের ম্যাচ। সো এয়ার বলে দিছে স্পেসিফিক্যালি, সো তাহলে এয়ার বললে পরে আমরা কি নিব?
এয়ারের মধ্যে মোস্ট অ্যাবান্ডেন্ট যে থাকবে তাকে নিব। সো তাহলে এয়ারের মধ্যে মোস্ট অ্যাবান্ডেন্ট কে? নাইট্রোজেন 80% এর মতো আছে। তো তাহলে নাইট্রোজেন ধরবো, যে স্কুবা ট্যাঙ্কের এটার মধ্যে তাহলে কি গ্যাস ভরে নিয়ে যায়? নাইট্রোজেন গ্যাস ভরে নিয়ে যায়। বুঝতে পারছো? তো তাহলে একটা নাইট্রোজেন যেটা হলো 14.7, সো তাহলে দুইটা নাইট্রোজেন মলিকিউল হিসেবে থাকলে পরে তখন কত হবে? 28 ইনটু এইটা। সো তাহলে পরে ভাইয়া, কত? ভাইয়া হ্যাঁ, 3 আনসার এর তো আনসারটা একটু দেখাতে 500। পারবা? কোনটা 3? 3A। 3A ওখানের মধ্যে আছে, দাঁড়াও আমি যাইতেছি। ওইটা শুধু PV is equal to nRT, ওইটা দিয়ে করলেই হয়ে যায়। ও ভাইয়া হ্যাঁ আনসারটা একটু ফাইন করবে, কারণ আনসারটা এখানে আসতেছে 502। হ্যাঁ, ওখানের মধ্যে ওরা তাহলে কি কাহিনী করছে আমি দেখাই। মানে সব খালি আকাম। এখানে অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেনের ম্যাস হলো 32, নাইট্রোজেনের ম্যাস হলো 28। এখন এখানের মধ্যে অক্সিজেন কত পার্সেন্ট আছে? 20%। আর নাইট্রোজেন কত পার্সেন্ট আছে? 80%, তাই না? জি। অ্যাটমসফিয়ারে। হুম। সো তাহলে এখানে থেকে কি করব? ও আল্লাহ। 28 ইনটু, সরি এখানে 28 লিখছে কেন, 20 80 বাই এত ঘোরাঘুরি করতে হবে এইসব নিয়ে। ওরা এটা কেন করলে এটাই বুঝলাম না। এখানের মধ্যে এত পেঁচানোর কি দরকার ছিল? ডিরেক্টলি অক্সিজেন দিয়ে দিলে হইতো। ডিরেক্টলি অক্সিজেন দিলে তো আনসার কারেক্ট হওয়ার কথা না? ওটা তো নরমালি হওয়ার কথা। তো এখন এখানের মধ্যে কত আসছে? এটা আসছে 28.8। এখন এই 28.8 বসাও, এখন ওদের অ্যান্সারের সাথে মিলবে। মানে খালি আকাম, কি যে করে হুদাই। 28.8 ইনটু এটা, সো 28.8 বসায় এটাই রাখো। ভাই, এটা এক্সেল। এত আসার কথা এখন। 1.38 to 10 raised to power minus 23 285 28.8 into 1.67 into 10 raised to- এখন আসছে ভাই 495। তো তাহলে পরে এই কাজ করছে ওরা। বুঝতে পারছো? ছি ভাই। মানে অ্যান্সারে কোনো ওয়ার্কিং দেখাবে না, কিছু দেখাবে না, আজির একটা অ্যান্সার একটা বসায় রাখবে। এত ঘুরে ঘুরে করে বের করা লাগলো। আচ্ছা। ওয়েলকাম টু এড এক্সেল ভাই। এরপরে আমরা আচ্ছা, লিখি আর ওরা লাইক। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে কোয়েশ্চেন নাম্বার 4, এটা আবার আরেকটা এক্সপেরিমেন্ট। এখন এটা আমরা ইউনিট 6 এর মধ্যে এক্সপেরিমেন্টের এটার মধ্যে কভার করব। এরপরে তো আমাদের শেষ চেক পয়েন্ট গুলা। তো চেক পয়েন্ট গুলা আমরা আজকে এখানের মধ্যে রাখবো। এক্সাম প্র্যাকটিস ভাইয়া গুলো 3B এর আমরা, অ্যান্সারটা একটু দেখাতে পারবা? কোনটা? 3B 3B তো নেট মাত্র একটু বললাম। প্রবলেম দিছিল, কেটে গেছিল। স্ক্রিনশট তুলে নেই, একটা মিনিট। হইছে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে। তো তাহলে পরে আমরা ক্লাস আজকে এখন এখানে শেষ করব, যে চেক পয়েন্ট গুলো দেখে নিলাম। তোমাদের বাকি যে ফ্রেন্ডরা এখনো জমা দেয় না, সবাইকে বলবা যেন নেক্সট ক্লাসের আগে সবাই শেষ করে এক্সাম প্র্যাকটিস সহ যেন জমা দেয়। ঠিক আছে? নেক্সট আচ্ছা, ক্লাসে আমরা এক্সাম প্র্যাকটিসটা জি শেষ ভাই। করে থার্মোডাইনামিক্স এরও একটা ওভারভিউ দিয়ে দেন উই উইল স্টার্ট নিউক্লিয়ার ফিজিক্স সানডে থেকে। ওকে ওকে, ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। জি ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। হাফেজ ভাই।